আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থে টাকার জন্য অসহায় লোকদের সুযোগ নেয়, তাদেরকে ঠকিয়ে তাদের সর্বস্ব লুটে নেয়, কিন্তু তাদেরকে বাঁচাতে মুভির হিরোর মতো কেউ না কেউ অবশ্যই এগিয়ে আসে। ঠিক এরকমই একটি কাহিনী নিয়ে আজকের এই সিরিজ, যেখানে এমনই কিছু লোক রয়েছে যারা অসহায় মানুষদের মিথ্যা লোনের জালে ফাঁসায়, আর তাদেরকে বাঁচাতে গিয়ে দুই বন্ধু জড়িয়ে পড়ে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের বিরুদ্ধে। এদিকে তারা ছিল প্রফেশনাল বক্সার, মানে বুঝতেই পারছো আজকের সিরিজটা কতটা খতরনাক হতে চলেছে। তো বলছিলাম বর্তমান সময়ে কোরিয়ার জনপ্রিয় একটা সিরিজ ব্লাড হান্টসের কথা, আর এই সিরিজের দুটো সিজন রয়েছে। আজ আমি সিজন 1 এর এপিসোড 1 এক্সপ্লেন করব। তাছাড়া এই সিজনের সিজন 2 আরো বেশি ইন্টারেস্টিং। তোমরা যদি চাও তাহলে আমি সেটাও এক্সপ্লেন করব। আর কথা দিচ্ছি এই সিরিজটা তোমাদের একটুও নিরাশ করবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের স্পেশাল অ্যাকশন সিরিজ ব্লাডসের এক্সপ্লেনেশন। তো এই সিরিজের কাহিনী শুরু হয় ঘানু নামের একটি ছেলেকে দেখিয়ে, যে কিনা প্রস্তুতি নিচ্ছে জনপ্রিয় বক্সিং প্রতিযোগিতার জন্য, যা মূলত দুজন নতুন স্কিলে বক্সারদের মধ্যে হবে। ঘানু তখন প্র্যাকটিস শেষে তার বাসার দিকে রওনা হয়। এখানে তোমাদের ঘানুর ব্যাপারে কয়েকটা কথা বলে রাখি। এই ঘানু ছিল খুবই সৎ এবং ভদ্র একটি ছেলে। সে বক্সিং করতে খুব ভালোবাসে। এরপর ঘানু হাঁটতে হাঁটতে তার বাসায় পৌঁছায়, আর ঘানু বাসার দরজা খুলতে গেলে তার মাকে পাওনাদারদের সাথে কথা বলতে শোনে, যেখানে তার মা পাওনাদারদের টাকা মেটানোর বাড়তি সময় চাচ্ছিল। তখন এই কথা শুনে ঘানুর অনেক খারাপ লাগে। অন্যদিকে আমরা দেখি এই সময়টা হচ্ছে আসলে করোনাকালীন সময়। তখন নিউজের মধ্যে একটা কনস্ট্রাকশন সাইটের কথা বলা হচ্ছিল, যেটার কিনা করোনার জন্য দুবার কাজ থেমে গেছে এবং করোনার কারণে সেই কোম্পানি লসের মুখে পড়েছে। তাই এই কনস্ট্রাকশন অর্ধেক কাজ অবস্থায় পড়ে আছে। তখন আমাদের সেই কনস্ট্রাকশন মালিককে দেখানো হয়, যার নাম হলো মিন বোম, যে কিনা একটা মিটিং করছে। আসলে কনস্ট্রাকশনের মালিক এটিকে ফরেনারদের জন্য একটা হোটেল বানাতে চেয়েছিল, কিন্তু এখন করোনাকালীন সময় কনস্ট্রাকশনের বাজেট শর্ট পড়ে গেছে, যে কারণে এই কনস্ট্রাকশনের কাজ আর এগোচ্ছে না। তখন এই মিটিং এর মধ্যে থাকা উকিল একজন লোককে ডাকে, যার নাম হলো মিয়ঙ্গিল, এবং তার ইসমাইল ক্যাপিটাল নামে একটি ফাইন্যান্স কোম্পানি আছে। কিন্তু এই ফাইন্যান্স কোম্পানির আড়ালে সে লোন শার্কেরও কাজ চালায়। এখানে তোমাদের বলে এই লোন শার্ক আসলে কি? লোন শার্ক হলো মূলত তারাই যারা ব্যাংকের মতো সবাইকে ঋণ দেয়, তবে লোন শার্করা বেশি সুদের হারে বেশি টাকা ঋণ দেয়, আর তাদের টাকা সময় মতো ফেরত না দিলে তারা মারধর, হুমকি, ব্ল্যাকমেল বিভিন্ন উপায়ে টাকা আদায় করে। আর এসব লোন শার্করা সেসব নিরীহ লোকদের টার্গেট করে যাদের আর্জেন্ট টাকার খুব প্রয়োজন। এক কথায় বলতে গেলে এদের এই নিরীহ চেহারা দেখে এদেরকে একদমই হালকাভাবে নেবে না। যাই হোক, তখন সেখানে আরেকজন ইনভেস্টর বলে, এখানে লোন শার্কের কোনো কাজ নেই, এখানে এখন ইনভেস্টরের প্রয়োজন, আপনাকে এখানে কে আসতে বলেছে? তখন সেখানের উকিল বলে, আসলে ওনাকে আমি ডেকেছি। তখন এখানে সেই কনস্ট্রাকশনের মালিক অর্থাৎ মিনবোমকে দেখা যায়। এদের পরিবার অনেক সমৃদ্ধশীল পরিবার, আর তাদেরকে আইন গ্রুপ বলা হয়। আর ইন্ডাস্ট্রির বিভিন্ন জায়গায় তাদের নিজেদের লোক ও দাপট আছে। তখন মিয়ঙ্গিল মিনবোমের বাবার নাম নিয়ে বলে, তোমার বাবা একবার ব্যবসা অনেক লস খেয়েছিলেন, তখন ওনার প্রচুর টাকার প্রয়োজন ছিল। তখন তিনি আমার বস মিস্টার ব্যাংকের কাছে সাহায্যের জন্য এসেছিলেন। এই মিস্টার ব্যাংক একসময় অনেক বড় লোন শার্ক ছিলেন, কিন্তু বর্তমানে তিনি বেঁচে নেই, আর আমি মিস্টার ব্যাংকের হয়ে কাজ করতাম। তখন আমি টাকা ভর্তি একটা ব্যাগ নিয়ে রাতের বেলা তোমাদের বাড়ি গিয়েছিলাম তোমার বাবার ব্যবসায় সাহায্যের জন্য, আর তুমি তখন অনেক ছোট ছিলে, তাই আমাকে তোমার ঠিক মনে নেই। তখন সেখানে থাকা উকিল বলে, আমাদের এখানে 10,000 কোটি টাকা কম পড়েছে। তখন এই কথা শুনে মিয়ঙ্গিল বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের প্রজেক্টে 10,000 কোটি টাকা ইনভেস্ট করতে রাজি আছি, কিন্তু একটা শর্তে। তখন মিনবোম তাকে জিজ্ঞেস করে, তাহলে আপনার শর্তটা কি? মিঙ্গেল বলে, হোটেলের মধ্যে একটা ক্যাসিনো খুলতে হবে, আর বিল্ডিং এর একটা ফ্লোরে একটা বার খুলতে হবে। তখন এই কথা শুনে মিনবোম একটু নাকচ করলেও যেহেতু তার টাকার খুব দরকার ছিল, তাই সে রাজি হয়ে ডিল ফাইনাল করে দেয়। এরপর ডিল ফাইনাল হয়ে যাওয়ায় মানে ক্যাসিনো খোলার খুশিতে মিয়ঙ্গেলের ওয়াইফ অনেক খুশি হয়। আসলে ক্যাসিনো আর বার খোলার আইডিয়া তার ওয়াইফেরই ছিল। তখন মিয়ঙ্গেল তার ওয়াইফের কাছ থেকে একটা রুমাল নিয়ে তার বাঁ পাশের গালে থাকা মেকআপ মুছে ফেলে। তখন তার চেহারায় দেখা যায় অতীতের পুরনো ভয়ানক একটা কাটা দাগ। এই কাটা দাগের রহস্য তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তখন এইদিকে তাদের কথা শুনে আমরা জানতে পারি, মিয়ঙ্গিল যে মিনবোমকে 10,000 কোটি টাকা দেবে বলেছিল, সত্যি বলতে মিয়ঙ্গিলের কাছে অত টাকা ছিল না। তাই সে টাকা জোগাড় করার জন্য একটা প্ল্যান করে, যেটা আমরা একটু পরে জানতে পারবো। এর পরের দিন সকালে আমাদের সে বক্সিং টুর্নামেন্ট দেখানো হয়। এটাই সে বক্সিং টুর্নামেন্ট যার জন্য ঘানু আগের দিন প্রস্তুতি নিচ্ছিল।
তবে করোনাকালীন সময় হওয়ার কারণে এই টুর্নামেন্টে কোনো মানুষ আসেনি, তাই এই টুর্নামেন্ট ইন্টারনেটে লাইভ দেখানো হচ্ছিল। তখন সে বক্সিং উজিন নামের একটা ছেলে সবাইকে হারিয়ে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে। বক্সিং এ তার স্কিল বেশ ভালোই ছিল, আর সে তার অপোনেন্টদের খুব সহজে হারিয়ে দিচ্ছিল। অন্যদিকে আমরা ঘানুকে দেখি, সে অপোনেন্টদের হারিয়ে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে, আর তারও স্কিল কম ছিল না। আর ঘানুর লেফট হুক মানে বাম দিকের পাঞ্চ বেশ জোরালো ছিল। আর শেষমেশ ফাইনালে উজিন ও ঘানু পৌঁছায়। এখন সবাই আগ্রহ নিয়ে চেয়ে আছে যে দুজনের মধ্যে কে ফাইনাল ট্রফি জিতবে। তখন ঘানু ফাইটের জন্য তার কোচের বিভিন্ন পরামর্শ নিতে থাকে, কিন্তু অন্যদিকে দেখা যায় উজিনের কোনো টেনশনই নেই। তখনই তার কোচ বলে ঘানু লেফট হুক থেকে অনেক সাবধানে থাকবে। তবে উজিন উল্টো ভাব মেরে বলে, আমি মেরিনের সদস্য ছিলাম, সে আমাকে ছুঁতেও পারবে না। এরপর ম্যাচ শুরু হয়ে যায়, আর দুজনের থেকে মোটেও কম ছিল না। তারা দুজনেই একে অপরকে অ্যাটাক করে ম্যাচ চালিয়ে যাচ্ছে। এভাবে ম্যাচের এক পর্যায়ে ঘানু উজিনকে একটা লেফট হুক মেরে দেয়। এই লেফট হুক খাওয়ার পর উজিন একটু নরম হয়ে যায়। তখন রেফারির কাউন্টিং শেষে উজিন আবারও ম্যাচ শুরু করে, কিন্তু মার খাওয়ার ফলে সে বেশ রেগে যায়। তাই সে তার পুরো ডিফেন্স ছেড়ে দিয়ে ডাইরেক্ট ঘানুকে চ্যালেঞ্জ জানায়। আর সেই সুযোগে স্পিডে ছুটে গিয়ে ঘানু আবারও লেফট হুক মেরে দেয়। আর এই জোরালো পাঁচ হুক খাওয়ার পর উজিন রিংয়ে গোড়াগড়ি খাচ্ছিল, আর সে কাউন্টিং এর আগে আর উঠে দাঁড়াতে পারে না। ফলে শেষমেশ ঘানু এই বক্সিং ম্যাচে ফাইনাল চ্যাম্পিয়ন হয়। এরপর ম্যাচ হারার ফলে উজিন মন খারাপ করে বসেছিল। তখন তার কোচ তাকে সামান্য কিছু টাকা দিয়ে চলে যায়। আর উজিন যখন বাইরে আসে তখন ঘানু তাকে বলে, আমি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? উজিন বলে, তুমি আমাকে কেন নিতে চাও? তুমি তোমার টিমের সাথে যাও। ঘানু বলে, তারা সবাই ঘরে চলে গেছে, তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম আর কি। এই বলে সে চলে যাচ্ছিল, কিন্তু উজিনের কাছে ভালো খাবার খাওয়ার জন্য তেমন একটা টাকা ছিল না, তাই সে ঘানুর সাথে যেতে রাজি হয়ে যায়। তখন উজিন ঘানুকে বলে, তুমি তো ম্যাচ জিতে 1 লাখ টাকা পেয়েছো, তাহলে চলো আমরা একটি দামি রেস্টুরেন্টে যাই। তখন ঘানু বলে, আমি শুধু 5,000 টাকাই খরচ করব, বাকি সব টাকা আমার মাকে দিতে হবে। এই করোনার কারণে আমার মায়ের কফি শপে তেমন একটা আয় হয় না, তাই কফি শপের ভাড়া দিতে হবে। তখন উজিন বলে, ঠিক আছে, আমার কাছে 2,000 টাকা আছে, আর তুমি 5,000 টাকাই দিও। আমি একটা ভালো রেস্টুরেন্ট জানি যেখানে কম দামে ভালো খাবার পাওয়া যায়। এরপর তারা দুজনে সেই রেস্টুরেন্টে যায়। এখানে উজিন ঘানুর পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে। ঘানু বলে, আমার বাবা একটি কোম্পানিতে কাজ করত, কিন্তু কোম্পানি মিথ্যা অভিযোগে তাকে বের করে দেয়। তাই আমার বাবা কোম্পানির বিরুদ্ধে কেস করে, কিন্তু সে জিততে পারে না। আর উকিলের টাকা দিতে দিতে আমাদের অনেক ঋণ হয়ে যায়। এসব কারণে আমার বাবা প্রতিদিন মদ খেয়ে ঘরে এসে ঝামেলা করত। আর এসব সমস্যার জন্য একসময় আমার মা বাবার ডিভোর্স হয়ে যায়, কিন্তু বাবার সে ঋণ এখনো মায়ের শোধ করতে হচ্ছে। আর আমি বিগত 5 বছর ধরে এই বক্সিং করছি, আর পাশাপাশি ছোটখাটো কাজ করি। এরপর উজিন তার সম্পর্কে বলে। সে বলে, আমার বাবা ন্যাশনাল বক্সার চ্যাম্পিয়ন ছিলেন, আর আমি 6 বছর বয়স থেকে বক্সিং করছি। আর এখন আমি একা থাকি, কারণ আমার বাবা মায়েরও অনেক আগে ডিভোর্স হয়ে গিয়েছে। এরপর তারা কথা বলতে বলতে তাদের আর্মি ট্রেনিং এর প্রসঙ্গে আসে। এখানে তোমাদের বলে রাখি, কোরিয়াতে ছেলেদের 18 বছর বয়স হলেই কয়েক বছরের জন্য আর্মি ট্রেনিং নিতে হয়। যাই হোক, তখন উজিন বলে, আমি আর্মিতে মেরিন ডিভিশনে ছিলাম, আর এই মেরিন হওয়া নিয়ে আমি অনেক গর্ববোধ করি। আর এই জন্য উজিন সবার সামনে গিয়ে মেরিন হওয়া নিয়ে একটু ভাব দেখায়। তবে ঘানুও বলে সেও মেরিন ডিভিশনে ছিল, আর ঘানু উজিনের থেকে আরো বড় সিনিয়র পদে ছিল। এই কথা শুনে উজিন সাথে সাথে তাকে সেলুট দেয়। এভাবে বিভিন্ন কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর তারা বাসায় যাওয়ার সময় তারা একে অপরের নাম্বার নিয়ে নেয়, আর তারা আবারও দেখা করার সিদ্ধান্ত নেয়। এদিকে আমরা ঘানুর মাকে দেখি, তিনি আবারও পাওনাদারদের থেকে সময় চাচ্ছিল। ঠিক তখনই ঘানু সেখানে চলে আসে, আর ঘানু যে প্রাইজ মানি জিতেছিল সেটা তার মাকে দিয়ে বলে, তুমি পাওনাদারদেরকে এই টাকায় দিয়ে সব টাকা পরিশোধ করে দাও। তখনই দেখে তার মা একটু ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে আমাদের আবারও মিয়ঙ্গিলকে দেখানো হয়, সে মিনবমকে 10 কোটি টাকা দেবে বলেছিল, তাই এখন সে 10 কোটি টাকার জোগাড়ের ব্যবস্থা করছে। এখন তার সাথে রয়েছে তার 4 সহপাঠী। এদের মধ্যে হচ্ছে কিম জুন, জাংদো এবং মিয়ঙ্গিলের সব থেকে কাছের এবং বিশেষ ইনবম। তখন কিম জুন বলে, করোনার কারণে সবাই আর্থিকভাবে অনেক সমস্যায় আছে, আর এখানে সব ছোটখাটো ব্যবসায়ের ব্যাংক থেকে লোন নেওয়া আছে। আমরা তাদের সে লোন ব্যাংক থেকে ট্রান্সফার করে আমাদের স্মেল ক্যাপিটাল কোম্পানিতে নিয়ে আসব। পরের দিন কিম জুন তার কয়েকজন লোক নিয়ে সব দোকানদার মালিকের সাথে গিয়ে কথা বলে, যাদের অন্যান্য ব্যাংক থেকে লোন নেওয়া আছে।
তারা বলে আমাদের কোম্পানি এই করোনার সময় সরকারের সাথে যুক্ত হয়েছে আর সবাইকে সাহায্য করার চেষ্টা করছে। এই যে তারা যা যা কথা বলছিল এই সমস্ত কিছু একটা ভাউতাবাজি ছিল। তারা বলে আমাদের বিভিন্ন ব্যাংকের লোন নেওয়া আছে, অন্যান্য ব্যাংকে আমাদের লোনের 7% হারে সুদ দিতে হয়, কিন্তু যদি আপনারা সেই লোন আমাদের কোম্পানিতে ট্রান্সফার করেন তাহলে আমাদের 7%-এর জায়গায় 5% সুদ দিলে চলবে। আর এটাই হচ্ছে এই ভাউতাবাজিগুলোর মূল লোভনীয় অফার। কারণ এই করোনাকালীন সময়ে ব্যবসায়ীদের তেমন একটা ব্যবসা হচ্ছে না, তাই লোনের মধ্যে যদি 2% সুদ ছাড় থাকে তাহলে তাদের অনেক সুবিধা হবে। তাই সব ব্যবসায়ীরা তাদের এই অফারে রাজি হয়ে যায় এবং তাদের কোম্পানির এগ্রিমেন্ট সই করে দেয়। কিন্তু তারা যে এগ্রিমেন্টে সই দিচ্ছে সেই ডকুমেন্টের মধ্যে লুকিয়েও শর্ত লেখা ছিল, যা এই সাধারণ ব্যবসায়ীরা জানে না। এবার তোমাদেরকে এই শর্তগুলোর ব্যাপারে একটু বুঝিয়ে বলি। ধরো যেমন আমরা ব্যাংক থেকে দরকারে লোন নিয়ে থাকি আর সেই টাকা পরিশোধের জন্য ব্যাংক থেকে অনেক সময় দেয়। মানে ধরো তোমার ব্যাংকে 1 মাসের সুদ মিস হয়ে গেছে, যেটা স্বাভাবিকভাবে তুমি পরবর্তী মাসে দিয়ে দিতে পারবে। কিন্তু ইসমাইল ক্যাপিটাল কোম্পানির শর্ত হলো লোন নেওয়ার পর 24 ঘন্টার মধ্যে আসল টাকা 10% পরিশোধ করে দিতে হবে। মানে ধরো তুমি 5 লাখ টাকা লোন নিয়েছো, তোমাকে সেই 5 লাখ টাকার 10% মানে 50,000 টাকা পরবর্তী 24 ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে। যদি তুমি দিতে না পারো তাহলে সুদের হার 5% থেকে 10% হয়ে যাবে। আর যদি 1 সপ্তাহের মধ্যে আবারও মিস করো তাহলে সে 10% হয়ে যাবে 20%-এ। কিন্তু এসব শর্তের কথা সে সাধারণ ব্যবসায়ীরা এক ঘনাকও টের পায়নি। তাহলে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে এরা কত বড় ঘাপ্পাবাজ। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে এদের এই জালে ঘানুর মাও জড়িয়ে যায়। এরপর পরের দিন আমরা ঘানুকে দেখতে পাই সে তার বক্সিং প্র্যাকটিসের জন্য জিমে যায়। কিন্তু জিমে গেলে তার কোচ বলে আমরা সপ্তাহখানেকের জন্য ছুটি নিয়েছি, তাই তুমি এখন বিশ্রাম নাও। তো এখন যেহেতু ফ্রি টাইম আছে তাই সে উজিনকে কল দেয়। ঘানু উজিনের সাথে কথা বলে তার বাড়ি যেতে শুরু করে। তবে সেই অ্যাড্রেসে এসে হঠাৎ সে দেখতে পায় যে একটি লোক আরেকজনকে তাড়া করছে। তখন ঘানু একটু দূরে গিয়ে দেখতে পায় তাড়া করা সেই লোকটি অন্য লোকটিকে মেরে চলে যাচ্ছে। তখন এটা দেখে ঘানু সাহায্যের জন্য তার পিছু করতে শুরু করে, কিন্তু তার পিছু নিতে লোকটি ঘানুকে একটি ইলেকট্রিক ডিভাইস দিয়ে শক দিয়ে দেয়। সেই লোকটির পুরো মুখ ঢাকা ছিল, কিন্তু দেখা যায় সে আসলে একটা মেয়ে। তখন মেয়েটি ঘানুকে জিজ্ঞেস করে তুমি আমার পিছু করছিলে কেন? ঘানু বলে আমি শুধু লোকটির সাহায্যের জন্য তোমার পিছু করছিলাম। এটা শুনে মেয়েটি ঘানুকে সেখানে রেখে চলে যায়। এরপর আমরা একজন নতুন ব্যক্তিকে দেখি। ইনি হলেন মিস্টার চোই। এই মিস্টার চোই একসময় অনেক বড় লোন শার্ক ছিলেন, তবে এখন তিনি আর সেই কাজ করেন না। তিনি এখন যেসব লোকদের রোগ বা ক্যান্সার আছে তাদের সুদ ছাড়া টাকা ধার দেন, অর্থাৎ চিকিৎসার জন্য টাকা দিয়ে সাহায্য করেন। তখন সেখানে তার কাছে একজন মহিলা আসে যে কিনা টাকা নিয়ে তার স্বামীকে ক্যান্সার থেকে সুস্থ করতে পেরেছিল। তাই আজ তিনি সেই টাকা মিস্টার চোইকে ফেরত দিতে এসেছেন। তখন সেই মহিলা মিস্টার চোইকে বিশেষ ধন্যবাদ দিয়ে সব টাকা ফেরত দিয়ে চলে যায়। মিস্টার চোই এটা দেখে ভীষণ খুশি হয় যে তার টাকা কারোর জীবন বাঁচিয়েছে। কিছুক্ষণ কাটার পর আমরা দেখি সেখানে সে মেয়েটি এসেছে যার সাথে কিছুক্ষণ আগে ঘানুর হাতাহাতি হয়েছিল। এই মেয়েটির নাম হাঞ্জু। এখানে আমরা জানতে পারি হাঞ্জু কিছুক্ষণ আগে যে লোকটিকে মারধর করেছিল তার নাম হলো মিওল। সে মিওল মূলত মিস্টার চোয়ের থেকে তার মায়ের মিথ্যা অসুস্থতার কথা বলে টাকা নিয়েছিল, আর সময় পেরিয়ে গেলেও সে টাকা সে ফেরত দিচ্ছিল না। তাই হাঞ্জু তার একটি দামি ঘড়ি নিয়ে চলে এসেছে। তবে হাঞ্জু তখন একটি গোপন কথা বলে সে মিওল তার লোকজনদের নিয়ে রাস্তা ভিখারি সেজে অন্য ভিখারিদের থেকে তাদের আইডি চুরি করে নিচ্ছে এবং সেই আইডি কার্ডগুলো দিয়ে আমাদের মতো লোন শার্ক থেকে লোন নিচ্ছে। তখন এসব কিছু শোনার পর মিস্টার চোই বলে তুমি এসব কিছু নিয়ে চিন্তা করো না। তবে হাঞ্জু বলে আমি পরের বার সে মিওলের পিছু করে তার মতলবটা আসলে কি সেটা বের করব। তখন এই কথা শোনার পর আমরা মিস্টার চোয়ের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখি, কারণ তিনি যাদের লোন দেন তাদের মধ্যে যারা মিথ্যা কথা বলে টাকা ফেরত দিতে চায় না, সে খারাপ লোকগুলোর থেকে টাকা আদায়ের কাজে হাঞ্জুই করে। আর এতে অনেক ঝুঁকিও রয়েছে। তাই হাঞ্জুর কাজে সাহায্যের জন্য মিস্টার চোই কাউকে রাখার সিদ্ধান্ত নেয়। তখন তিনি তার এক পুরনো কর্মচারীকে ফোন করেন যার নাম হলো মুন। তখন মিস্টার চোই মুনকে একটা লোকের ব্যবস্থা করতে বলে। অন্যদিকে আমরা সে ভাওতাবাজ শয়তানদের দেখি তারা তাদের পরিকল্পনা মতো কাজ হচ্ছে বলে পার্টি করছিল, আর পার্টি শেষে তারা মূল কাজে বেরিয়ে পড়ে, অর্থাৎ টাকা আদায় সেই কাজে। আর এখান থেকে শুরু হতে চলেছে এই সিরিজের ধামাকা। তখন কিমজন কিছু গুন্ডা নিয়ে ঘানুর মায়ের কফি শপে আসে
তখন সে কিমজন ঘানুর মাকে গিয়ে বলে, তুমি 24 ঘন্টার মধ্যে লোনের আসল টাকা 10% পরিশোধ করনি, তাই তোমার সুদের হার 5% থেকে 10% হয়ে গিয়েছে, আর তা খুবই শীঘ্রই 20% হয়ে যাবে। তাহলে এখন তুমি এত টাকা কিভাবে শোধ করবে? তখন এসব শুনে ঘানুর মা অনেক ভয় পেয়ে যায় এবং তিনি বলেন, আমি পুলিশকে কল করব। এই বলে তিনি ঘানুকে কল করেন। কিন্তু কিমজন পুলিশকে কল করার কথা শুনে কফি শপ ভাঙচুর শুরু করে দেয়। তখন ভাঙচুর করতে দেখে ঘানুর মা চিৎকার করতে থাকে। ঘানু মোবাইলে তার মায়ের চিৎকার শুনে একটুও দেরি না করে দৌড়ে কফি শপের দিকে ছুটে আসে। সেখানে এসে ঘানু দেখতে পায় কিমজন তার মাকে ধমকাচ্ছে। এই দৃশ্য দেখে ঘানু পুরো রেগে আগুন হয়ে যায়। তখন সেখানে বডিগার্ডরা ঘানুকে মেরে আটকানোর চেষ্টা করছিল, ফলে ঘানুও তার অ্যাকশন মুড অন করে দেয় আর এক এক করে সবাইকে মেরে তাদের অবস্থা 12টা বাজিয়ে দেয়। তখন তার এই ফাইটিং মিয়ঙ্গেল ছাদ থেকে দেখছিল, আর ঘানুর ফাইটিং দেখে সে খুব অবাক হয়ে যায়। এদিকে ঘানু সব লোককে মেরে শুইয়ে দেয় আর তার মায়ের কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। আর তখনই সেখানে মিয়ঙ্গেল চলে আসে। মিয়ঙ্গেল ঘানুর চোখে কোনো ভয় দেখতে পায় না। তখন মিয়ঙ্গেল ইনবমকে বলে শুরু হয়ে যেতে। ঘানু তখন ইনবমের উপর খুব জোরে জোরে পাঞ্চ মারতে শুরু করে, কিন্তু সে দানবের মতো ইনবমের শরীরে সেসবের কোনো প্রভাবই পড়ছিল না। কিন্তু ঘানু যখন পুরো শক্তি দিয়ে একটা পাঞ্চ করে, তখন ইনবম প্রচুর রেগে যায় আর সেই ইনবম ঘানুকে মারতে শুরু করে দেয়। কিন্তু ঘানু হাল ছাড়া লোক ছিল না। কিন্তু ঘানুকে সে বিশাল দেহে ইনবম ভয়ঙ্কর ভাবে মারতে থাকে আর তাকে মারতে মারতে আদমরা করে ফেলে। ঘানুর মা তার ছেলের নির্মম দৃশ্য দেখে চিৎকার করতে থাকে। তখন মিয়ঙ্গেল ঘানুকে বলে, তোমার মতো এরকম জোশালো মানুষদেরই আমার পছন্দ। ঘানুর ফাইটিং স্কিল দেখে মিয়ঙ্গেল তখন তাকে তার সাথে কাজ করার প্রস্তাব দেয়। কিন্তু ঘানুর প্রাণ গেল, সে তার সততায় অটুট থাকবে, তাই সে এই প্রস্তাবে মিয়ঙ্গেলের মুখে থুতু মেরে দেয়। তখন মিয়ঙ্গেল খুব রেগে যায়, তাই সে ছুরি দিয়ে ঘানুর গালে ভয়ঙ্কর ভাবে কেটে দেয় এবং ঠান্ডা গলায় বলে, যদি তুমি পুলিশের কাছে যাও তাহলে তুমি তোমার মাকে হারিয়ে দেবে। আর এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। তাহলে তোমরা বুঝতে পারছো যে কেন আমি এই সিরিজকে এতটা ইন্টারেস্টিং বলেছিলাম। এর পরের এপিসোডগুলো আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের এপিসোডে। আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে এর পরের এপিসোডের এক্সপ্লেনগুলো পেতে পারো। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আপাতত আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।